নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। শীতের একটা চমৎকার সকাল, একেবারে রোদ্দুর পিঠে নিয়ে আমরা আড্ডা দিতে বসেছি। আর আজকে আমাদের অতিথি ভারী চমৎকার একজন মানুষ হিসেবে তিনি অসাধারণ। তিনি অভিনেত্রী। এই যে শব্দটা বললাম অভিনেত্রী, এই শব্দটার মধ্যে তার দুটো পেশাদারি পরিচয় লুকিয়ে। তিনি অভিনেত্রী এবং নেত্রী। অনন্যা আমাদের আজকের অতিথি। আমার প্রত্যেক মানুষের মধ্যেই তো ওই অভিনয় সত্তাটুকুনি লুকিয়ে আছে। স্বরলিপি যেমন সেক্ষেত্রে বাড়িতেও আমরা যখন দেখেছি, আমার মাকেও বিশেষ করে দেখেছি, হয়তো অনেক রাত্রিরে বা বন্ধুদের সাথে কোথাও গেছি, একটু রাত হবে ফিরতে, সেই সময় বাবা চলে আসবেন, বকাবকি করবেন, এটা জানি যে বাবা পছন্দ করবে না, সেক্ষেত্রে মাকে খানিকটা ম্যানেজ, এবং পরে দেখেছি মাও বেশ ম্যানেজ করেছে, বলেছে ও বন্ধুদের কাছেই গেছে, বন্ধুদের সাথেই আছে, চলে আসবে, চিন্তা করে না, অথবা জানে যে আমার দেরি হবে। অভিনয়টাও যখন করছো, তোমার একটা অদ্ভুত রেসপন্সিবিলিটি, সেটা নিতেই হবে। আবার মানুষের সঙ্গে কাজ, মানুষের জন্য কাজ, সেটার জন্যও রেসপন্সিবিলিটি শব্দটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, জরুরি। যখন তুমি শুরু করেছিলে তখন আর এখন একই রকম টেনশন হয়? দুটো কাজ অত্যন্ত টাইম ডিমান্ডিং একটা প্রফেশন। অভিনয় করতে গিয়েও দেখেছি বেশ অনেকটা সময় দিতে হয়, বিশেষ করে ধারাবাহিক করতে গেলে তো আমরা 10-12 ঘন্টা দিতেই হয়। মানে টেলিভিশনের সিরিয়াল গুলো বলছি, অন্যগুলো সেরকমই একটা সময় লাগে। সুতরাং সেটা যেমন সময় লাগে, আর আমার যে প্রফেশন রাজনীতি, সেটা তো 24/7। আরো একটি শব্দ তুমি বললে, সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। এখন মানুষ নিয়ে কাজ দুটোই জগতে, দুটোই ফোরামে, অভিনয়ও তো সেখানেও তো মানুষই দেখছেন, আর রাজনীতি মানুষ নিয়েই কাজ, তাদের ভালো মন্দ নিয়ে। সুতরাং সেক্ষেত্রেও যেহেতু এই প্ল্যাটফর্মটা মানুষের জন্য কাজ, তাতে করতে আমার কিছুটা সুবিধা হয় কি বলতো, রোজগার কিছু অভিজ্ঞতা, প্রতিদিনের অভিজ্ঞতা, সেটা আমার আবার অভিনয় করতে কিছু সাহায্য করে। স্বরলিপি, আমার রাজনৈতিক জীবনের শুরুতে আমি আর এন্টারটেনমেন্টে যাইনি, কারণ এটা একেবারেই অল টুগেদার ডিফারেন্ট একটা প্রফেশন, যেখানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই শব্দটার গুরুত্ব এবং মাহাত্ম্য নিজেদের কাছে খুব বড়ভাবে ছিল। সেই জন্যই 10টা বছর কিন্তু আমি আর যাইনি। 2015 থেকে 25 আমার কলকাতা কর্পোরেশনের কাজ, আমার অঞ্চলে মানুষজনদের, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের আর্থসামাজিক অবস্থান, অর্থাৎ তারা কোন পেশায় আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড, যেমন ধরুন আমি হাই এন্ড, আমার এখানে প্রচুর হাউজিং আছে, তাদের একরকম চাহিদা, তাদের একরকম প্রত্যাশা। আবার মুকুন্দপুরের মতন স্ট্যান্ডার্ড বিল্ডিং, যেখানে মধ্যবিত্ত মানুষ বসবাস করেন, তাতে অনেকে চাকরিজীবী আছেন, কিছু ব্যবসায়ীও আছেন, তাদের একরকম ডিমান্ড, প্রয়োজন। আবার শহীদ স্মৃতি কলোনির মতন কলোনিও আছে, বুদেরহাটের মতো, যেখানে মানুষেরা প্রান্তিক মানুষ, দিন আনে দিন খান, হয়তো ডোমেস্টিক হেল্পে এই বড় বড় হাই এন্ড হাই রাইজ গুলোতে কাজ করেন, তাদের আর এক রকম চাহিদা। সুতরাং এই যে আর্থসামাজিক অবস্থান তো ভিন্ন প্রত্যেকেরই, এবং তাদের চাহিদাও ভিন্ন, সেই মতন প্রত্যাশা পূরণ করতে গেলে আর অন্য কিছু করা যায় না। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো কত সালে এবং কোন প্রজেক্ট ছিল সেটা? আমি তো লেডি অফ দ্য মিলেনিয়াম, আই ওয়াজ মিস ক্যালকাটা, সুতরাং সেইগুলো মিলেনিয়াম ইয়ারের আশেপাশে, সেইখানেই তখন আমার মডেলিং, তখন আমার বিউটি পেজেন্ট জেতা। তবে সেই সময় একটা কনফিডেন্স গ্রো করেছিল, এটা ঘটনা। এবং তখন এটা আমার রাজনীতিতে আসা স্বরলিপি, ইট ওয়াজ নট বাই চান্স, ইট ইজ বাই চয়েস। রাজনৈতিক ফিল্ডে তোমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড কে? সেইভাবে নিশ্চিত করে আমাকে অনলাইনার রিপ্লাই দিতে গেলে ডেফিনেটলি করে আমার কৃতজ্ঞতা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর যাই, কারণ উনি সুযোগ না দিলে আমি কাজে করতে পারতাম না। শুধু সুযোগ নয়, বিশ্বাস। আচ্ছা অরুণা, একটা জিনিস জিজ্ঞেস করে জানতে ইচ্ছে করে, এই যে যারা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে রাজনীতিতে অংশ নেন, বা তোমার মতো যাদের দুটোই পেশা সাইমultaneously, দুটোই তারা করছেন, এই গ্ল্যামার ওয়ার্ল্ডের রাজনীতিবিদ যারা রাজনীতির জগতে, তাদেরকে কিভাবে দেখা হয়? তাদেরকে কি একটু অন্য চোখে দেখা হয়, যে না ওর একটা অন্য জগতও আছে? হ্যাঁ, কি হয় ভেতরটা কি?
আহ, খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন, কারণ এটা তো এখন হচ্ছেই যে প্রচুর এন্টারটেনমেন্ট বা গ্ল্যামার থেকে রাজনীতিতে এসেছেন, তার উদাহরণ ভুরি ভুরি। এবং আমার ক্ষেত্রে অবশ্য স্বরলিপি একটু উল্টো ট্রেন্ড, রাজনীতি থেকে অভিনয় করছেন সেটা কম, হাতে গোনা কয়েকজন, ওদিক থেকে এদিকে আসার সংখ্যাই বেশি। তাতে কি হয়, প্রথম দিকে তাদের যে জনপ্রিয়তা এবং তার মধ্যে পাইলে দেখেনধারী ফের গুণ বিচারি, সুতরাং সেই বিষয়টা তো একটু কাজ করে সাধারণ মানুষের মধ্যে, সুতরাং তারা চট করে মানুষের মন জয় করতে পারেন। সেই জায়গা থেকে মানুষ তাদের ভোটও দেন এবং তারা নানা রকম পদ নেন, জনপ্রতিনিধি হন। ফাইনালি আমি দেখেছি তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন হয়তো এই প্রফেশনটাকে খুব সিরিয়াসলি নেন এবং সেটা দায়িত্ব নিয়ে সময় দেন। বাদ বাকি দেন না তা বলছি না, হয়তো সময়ের অভাবেই সেইভাবে পেরে ওঠেন না ব্যালেন্স করতে। তাতে করে কি হয়, রাজনীতি একটা 24 ঘন্টার কাজ তো, এবং সমস্যা মূলত বেশি সমস্যা নিয়েই মানুষের পাশে থাকাটাই কাজের মধ্যে পড়ে, সেই সময়টা তারা দিতে পারেন না। একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে রাজনীতির ক্যারিয়ার পাশাপাশি অভিনয়, এই বছরে বাংলার মেয়েদের তুমি কতটা এগিয়ে যাওয়া লক্ষ্য করলে, কতটা উন্নতি লক্ষ্য করলে? বাংলার মেয়েরা এগিয়েছে সব দিক থেকে, সব সেক্টরের কথা জিজ্ঞেস করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাও খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন বাংলার মেয়েদের নিয়ে। বাংলার মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের অনেকগুলি স্কিম আছে। তাতে করে হাতে কলমে লক্ষ্মীর ভান্ডারের মতন স্কিম আছে, যেখানে প্রান্তিক মানুষেরা এবং মানে আরবান এবং রুরাল সব জায়গায় মেয়েরা হাতে কিছু টাকা পায়। সেটা আমি করোনা লকডাউনের পর দেখেছিলাম যে মানুষের হাতে টাকা পাওয়া সেটা কিন্তু জিডিপিতেও প্রতিফলন হয়। হ্যাঁ, নানা রকম ভাবে প্রশিক্ষণ, নানা রকম এভিনিউজ, তাতে করে মেয়েরা জেনারেল ওয়েতে এগিয়ে তো খানিকটা এগিয়ে এসেছে, এটা ঠিক। একটা খুব মানে মহিলা হিসেবে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে রাজনীতির জগৎ নিয়ে আমরা যারা বাইরে থেকে দেখি আমাদের তো নানান রকম ধারণা হয়, এক একজন এক এক রকম পার্সপেক্টিভে আমরা ভাবতে থাকি। মহিলাদের জন্য রাজনীতি পেশাটা কতটা সেফ? স্বরলিপির প্রশ্নগুলো এক একটা বুলেট, বুঝেছেন তো, এবং বিদ্রোহ করতে পারে, পাশ দিয়ে বেরিয়েও যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে মেয়েরা সেফ কিভাবে বলবো বলুন তো, তার কারণ রাজনীতি কামস উইথ পাওয়ার। সেই জায়গা থেকে হয়তো সাধারণ মানুষ বা অন্য বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে এক্সপ্লয়টেশনটা নেই, তবে সেক্ষেত্রে কমই। কিন্তু ধরুন নিজেদের যে জায়গা, সেখানে কি মহিলা পুরুষের মধ্যে রেষারেষি নেই? এগিয়ে যাওয়া, কে কাকে জায়গা দেবে, বা কাঁকড়ার মতন পিছনে টেনে ধরা, এই সমস্যা নেই, 100% আছে, কারণ এটা তো একটা প্রফেশন। রাজনীতির ক্ষেত্রে যেমন জিজ্ঞেস করেছিলাম, এবার একটু অভিনয়ের ক্ষেত্রে জিজ্ঞেস করবো। অনন্যার ফ্রেন্ড ফিলোসফার গাইড কে অভিনয় জীবন? সেক্ষেত্রেও একজনের নাম বললে হয়তো খুব জাস্টিস করা হবে না। আমি অনেকের কাছ থেকে নানা রকম ভাবে শিখেছি বা শেখার, আমার ওই যে সময়ের একটা প্রতিবন্ধকতা আমার আছে তো আমার প্রফেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি সিরিয়াল করতে গিয়েও বেশ কয়েকজন ডিরেক্টরের সঙ্গে আমার পরিচয় হয়েছেন, তারা হাতে ধরে আলো নিতে শিখিয়েছেন, টেকনিক্যাল বিষয়গুলো অন্তত দাঁড়িয়ে বলেছেন। হয়তো আমি এরকম নিউ কমার উইদাউট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে গেলে হয়তো সেই সময় এবং সে ধৈর্য দিতেন না, সুতরাং এটা আমার বরং খানিকটা অ্যাডভান্টেজ বলতে হবে, এবং এটা আমার স্বীকার করতেও কোথাও অসুবিধা হচ্ছে না, কারণ প্রচুর মানুষের অনেক রকম সমস্যা হয় যেগুলো আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে না, তবু সমস্যা, এবং হয়তো আমি জানি কিছুটা এবং হয়তো চিনি, তাদের বলে দিলে সুবিধা হবে, সেই দায়িত্বগুলো নিতে হয়। ইট ইজ এগেইন আ গিভিং এন্ড টেকিং, জানেন তো, দেওয়া এবং নেওয়া, দুটোই চলে। কোনো স্ক্রিপ্ট ধরো তোমার হাতে এলো, তুমি প্রথমেই কি দেখো যে আমি কি সময়টা দিতে পারবো, সময় বের করতে পারবো, নাকি স্ক্রিপ্টটা কত জোরদার, বা পরিচালককে, বা তোমার চরিত্র, কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট একটা স্ক্রিপ্ট যখন চুজ করছো? ডেফিনেটলি সেটা আমার চরিত্রটা ইম্পর্টেন্ট হওয়া উচিত,
কিন্তু খুব অনেস্টলি আমাদের এই শোটা চলছে, তাই ভাবছিলাম, তাই এই বলার এই সাহসটা পাচ্ছি। ডান দিকে স্বরলিপি মানে এরকম একটা প্রতিষ্ঠান বর্তমান, সেই জায়গা থেকে অন্তত কেউ আমাকে খুব একটা জাজমেন্ট করবেন না, কারণ আমার চরিত্রের কতটা আমার স্ক্রিন প্রেজেন্স এবং কতটা আমার চরিত্রের গভীরতা বা ক্যারেক্টারটা কেমন, সেটা যেমন প্রথমেই প্রত্যেকেরই চয়েস হওয়া উচিত, আমারও সেটা হয়, আমিও সেটা দেখি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি দেখি যে কে ডিরেক্টর, কারণ তাহলে সে আমার কাজটা, আমার যেহেতু সময় কম, আমার মনে হয় তাহলে আমি উতরে যাব। এখন তো কোচের যুগ স্বরলিপি, সুতরাং ওইটা আমি একটু ভাবি যে কে কোচিংটা দিচ্ছে। আচ্ছা, অনন্যা কি অবসর পান? অবসর পেলে কি করেন? আমি বেসিক্যালি খানিকটা ঘর কোনো মানুষ, জানেন, যদিও আমার প্রফেশনটা একেবারেই তাই ডিমান্ড করে না, কিন্তু তবু আপনি যদি আমাকে বলেন যে কাজ না থাকলে ঘুরে বেড়াবে না বাড়িতে থাকবে না, আমি কিন্তু প্রেফার করবো বাড়িতে থাকা, কারণ তাতে আমার ভালো লাগে। আমার একটা কোজি কর্নার আছে, আমার সোফা কাম বেড, সেখানে একটু একটা আমার পছন্দের বই আর পছন্দের ইনস্ট্রুমেন্ট, একটা কোনো মিউজিক, এবং তার সঙ্গে যদি সেই সময় এখন শীতকাল নলেন গুড়ের যদি কিছু দেন আমি খুব আনন্দ করে খাবো, এই নিয়ে আমি হয়তো আমার ভালো লাগবে, রাদার দ্যান গোয়িং আউট অথবা পার্টি করা। পার্টিটাটি আমার বিশেষ পছন্দ হয় না, মানে জানি না, হতে পারে ওল্ড থিঙ্কিং, ওল্ড স্কুল। অনন্যা ভয় পান কিসে? অনেকক্ষণ ভাবছেন, তার মানে কোনো ভয় নেই? হ্যাঁ, কিছুতেই কোনো ভয় নেই? না, আমি ভাবছি ভয় না, আফসোস, এটা ভাবছিলাম। আফসোস হয় যে বাড়িতে কোয়ালিটি টাইম কাটাতে পারছি না, অথবা অনেক কিছু বই পড়ার ইচ্ছে, সেইগুলো আমি তেমন সুযোগ পাচ্ছি না। আগে তো 3 দিনে একটা বই শেষ করতে পারতাম, এখন বোধহয় 30 দিন লাগে একটা প্যারা, হয়তো একটা কোনো রকম একটু সময় বার করতে গেলে একটা পাতা, তারপরে আর কিছুতেই হয়ে ওঠে না। এই আফসোসগুলো রয়েছে যে হয়তো আমরা তো কেউই অমর নই, সুতরাং আর কদিন পর যখন কর্মক্ষমতা থাকবে না, তখন কি এগুলোর জন্য খুব আফসোস হবে। আর ভয়, আমরা তো সামাজিক জীব স্বরলিপি, সুতরাং একটা মানুষ ভুল বুঝবেন তার একটা ভয় থাকে। সমাজের এখন অবশ্য অন্যরকম পরিস্থিতি, পরিবেশ, সকলেই বলে নিজের জন্য বাঁচি, কিন্তু সত্যি কি নিজের জন্য বাঁচতে পারি আমরা? আমার যদি মা বাবা ভালো না থাকেন, আমার বন্ধু বান্ধব, আমার যদিও খুব ছোট্ট একটা সার্কেল, তবু তারা যদি কেউ ভালো না থাকে, আমি একা কি করে ভালো থাকবো? একার জন্য করব, সেটা তো অন্য কাউকে একনলেজ করতে হবে, সুতরাং একা তো হবে না। এই যে বললে ছোট্ট বন্ধুর গ্রুপ, আমি জানতে চাইবো যে আমাদের মন খারাপ সকলের হয়, আমরা যে কাজই করি না কেন, একদিন মন ভালো একদিন মন খারাপ, এটাই তো খুব স্বাভাবিক। মন খারাপ হলে অনন্যা প্রথম ফোন কোন বন্ধুকে করেন? মানে স্বরলিপি ভেবেই এসেছে যে একটা নামও বার করবে, আর আমি ভেবেই চলেছি একটা ফাঁদে আমি পা দেবো না, বুঝেছেন তো, এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু সেক্ষেত্রে আমি খানিকটা একলাই থাকি, জানো, আমার বন্ধু, ওই বললাম যে বন্ধু বলেছিলাম সবকটা সিক্সার, হ্যাঁ, একটাও বোল্ড করা যাচ্ছে না। না, সত্যি এটা ঘটনা যে আমি একা ওই যে সময়টুকুনি পাই, তাতে এত নিজের কাজ থাকে না পড়ে স্বরলিপি, তাতে সেইগুলো করে উঠতেই সময়টা চলে যায়, তো তাই জন্য সেই অর্থে আমি, আর এখন যে একটা চলছে র্যাট রেস, আমি সেরকম তো কাউকে পাই না যাকে ফোন করে বলবো যে দুদণ্ড তার সময় আছে, সবাই তো এত ব্যস্ত, বুঝেছো। এই যে র্যাট রেসের কথা বললে, সবকটা প্রশ্ন কিন্তু ওর উত্তর থেকেই তুলে আনছি। হ্যাঁ, এই র্যাট রেসের মধ্যে অনন্যার কম্পিটিটর কে? কাউকে কি কম্পিটিটর ভাবেন অনন্যা? দুটো প্রফেশনের কথাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, মানে নাম না ধরলেও আমার সঙ্গে যারা কাজ করছেন তাদের অনেকেই মনে করি, কারণ প্রথমে আসি আমার যেটা আমার প্রাণের প্রফেশন, আমার রাজনীতি, সেই ক্ষেত্রে আমার সঙ্গে যারা করছেন একটু আমার সমবয়সী, অথবা আরেকটু যারা বয়সে হয়তো এগিয়ে আছেন কিন্তু হয়তো ওই পদাধিকার একই রকম, তারা কাজ করছেন, তাদের সঙ্গে তো একটা মনেই হয় যে একটা যে আমি আরেকটু সময় বেশি দিচ্ছি, অথবা আমি আরেকটু বেশি কাজ করছি, সুতরাং আমি একটু বেশি অ্যাপ্রিসিয়েটেড হই। আর অভিনয়ের ক্ষেত্রে কম্পিটিটর?
সেটাও নিশ্চিত করে আছে, কারণ আমি তো বেশ অনেকটা পরে শুরু করেছি। প্রথমে হয়তো করেছিলাম, কারণ আমি ডেবিউ বলতে পারি না, কিছু কাজ আগে করেছিলাম, কিন্তু মাঝখান বেশ অনেকটা সময় 2009 সাল থেকে 2023 অবধি রাজনীতি করব বলেই করিনি। 15 সালে সক্রিয়ভাবে আমি অঞ্চলের জনপ্রতিনিধি, তার আগে 9 থেকে 15 আমি রাজ্য সরকারের WDU তে চেয়ারম্যান ছিলাম, ওমেন ডেভেলপমেন্ট আন্ডারটেকিং, যেখানে মেয়েদের হোমে মেয়েদের নিয়ে কাজ করতে হয়। সেটা রাজ্য সরকারের একটি পদ, কনস্টিটিউশনাল পোস্ট, কিন্তু সেটার একটা অন্যরকম দায়িত্ব এবং গুরুত্ব ছিল। সেই জন্য ওই 9 থেকে 23 অব্দি আমি কোথাও যাইনি স্বরলিপি, শুধু ওই কাজটাই করেছি। 23-এর পর একটু যখন আমি গোটা বিষয়টার উপর খানিকটা হলেও একটা সিস্টেম তৈরি করতে পেরেছি, এবং পরের জেনারেশন যারা আমার হয়ে খানিকটা করে দিতে পারবে, এই সাপোর্ট সিস্টেম এবং নেতৃত্বের বিশ্বাস অর্জন, মানুষ আমাকে বুঝতে পেরেছে, আমিও তাদের খানিকটা কি চাহিদা বুঝতে পেরেছি, তখন একটু সময় বার করে এন্টারটেনমেন্টে এসেছে, আদারওয়াইজ সময় হয়নি। শেষ প্রশ্ন অনন্যার জন্য, অনন্যা কোন স্বপ্ন নিয়ে এখনো বাঁচেন? অন্তত মৃত্যুর আগে পর্যন্ত কিছু কনস্ট্রাকটিভ কাজ করে যাব। দেখুন, আমি নিজে বিশ্বাস করি আমার মতন কোয়ালিটি 10 কোটির জনসংখ্যা রাজ্যের প্রচুর মানুষ আছেন, কিন্তু তবুও আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, এবং আমি কর্মে বিশ্বাস করি। সুতরাং সেই জায়গা থেকে আমার প্রারব্ধ অথবা আমার বাড়ির সংস্কার অথবা ঈশ্বরের আশীর্বাদ, যেটাই বলি না কেন, যে প্ল্যাটফর্ম বা যে জায়গা পেয়েছি সেটা অনেকেই পেতে পারতেন, এবং আমার চেয়ে তারা অনেক বেশি গুণের মানুষ, তারা তো আরো ভালো করতেন, তবুও আমি পেয়েছি। তো সুতরাং সেই জায়গা থেকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা, এবং এই প্ল্যাটফর্মটাকে 100% মানুষের জন্য কিছু করা। অনন্যা, এরকমই থাকো তুমি, এমন চমৎকার দুটো প্রফেশন একসঙ্গে সামলে চমৎকার ভাবে কাজ করো। অনেক শুভেচ্ছা তোমাকে, বর্তমানের তরফ থেকে অনেক ধন্যবাদ। ফলো করুন বর্তমান।